বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজ একটি স্মরণীয় এবং অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানী ঢাকার মন্ত্রিপরিষদ বিভাগে আজ দীর্ঘ প্রতীক্ষিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকেল 3:30টায় পে কমিশনের চূড়ান্ত সভা সফলভাবে সমাপ্ত হয়েছে। এই সভার সবচেয়ে বড় অর্জন হল নবম জাতীয় বেতন স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশমালা প্রস্তুত করা। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে অবহেলিত পেনশনভোগীদের জীবনে এই সুপারিশগুলো যে কতটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে তা ভাবলে অবাক হতে হয়। দীর্ঘ কয়েক বছরের অনিশ্চয়তা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ যে খসড়া চূড়ান্ত করা হয়েছে তাতে এমন কিছু মানবিক এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রতিফলন ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পে কমিশনের বিজ্ঞ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নীতি নির্ধারণী সভায় কমিশনের সকল সদস্য তাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিলেন। টানা 4.5 ঘণ্টা ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে বেতন কাঠামোর প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ে অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম পর্যালোচনা করা হয়েছে। সভার গাম্ভীর্য এবং গুরুত্ব বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তির অবতারণা করা হয়েছে। সভা শেষে কমিশনের একজন অত্যন্ত জ্যেষ্ঠ সদস্য যখন সাংবাদিকদের সামনে এসে কথা বলছিলেন তখন তার চোখমুখে এক ধরনের তৃপ্তির ছাপ লক্ষ্য করা গেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এবারের নবম বেতন স্কেল হবে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা কেবল কিছু সরকারি কর্মচারীর পকেটে টাকা বাড়াবে না, বরং এটি সমাজে প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। তিনি আরও যোগ করেন যে কমিশন তাদের দীর্ঘ গবেষণায় বিশেষভাবে সেই সব মানুষের প্রতি মনোযোগ দিয়েছে যারা সমাজের সবচেয়ে নিচের স্তরে বসবাস করেন এবং যাদের রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি। পে কমিশনের এই বিশাল সুপারিশমালার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সর্বমহলে প্রশংসিত দিকটি হল দেশের অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য আমূল সংস্কার প্রস্তাব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত আধুনিক, যুগোপযোগী এবং মানবিক পদ্ধতি অনুসরণ করার সুপারিশ করা হয়েছে। কমিশন দেশের সকল পেনশনভোগীকে তাদের আর্থিক সক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে 3টি আলাদা শ্রেণীতে বিভক্ত করেছে। প্রতিটি শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্য হল সমাজে বিদ্যমান বিশাল অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা এবং প্রবীণ বয়সে প্রতিটি মানুষকে একটি সম্মানজনক জীবন নিশ্চিত করা। প্রথম শ্রেণীতে সেসব প্রবীণদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বর্তমানে মাসে মাত্র 20,000 টাকার কম পেনশন পেয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। এই শ্রেণীর অধিকাংশ মানুষই তাদের দীর্ঘ কর্মজীবনে সরকারের সবচেয়ে নিম্ন পদে অর্থাৎ চতুর্থ বা তৃতীয় শ্রেণীর সহায়ক কর্মচারী হিসেবে চাকরি করেছেন। তারা সারা জীবন রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠ পর্যায়ে কাজ করেছেন, অফিসের পরিচ্ছন্নতা নিশ্চিত করেছেন, রাতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছেন অথবা মাইলের পর মাইল হেঁটে সরকারি ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে পৌঁছে দিয়েছেন। দীর্ঘ 30 থেকে 35 বছর রাষ্ট্রের সেবা করার পর আজ যখন তারা অবসরে গিয়েছেন তখন তাদের অনেকেরই মাসিক পেনশনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 7,000 থেকে 18,000 টাকার মধ্যে। বর্তমানের এই অগ্নিমূল্যের বাজারে যেখানে 1 কেজি চালের দাম 60 টাকা ছাড়িয়ে গেছে, ডালের দাম 150 টাকার ওপরে এবং 1 লিটার ভোজ্য তেলের দাম 200 টাকার আশেপাশে, সেখানে এই সামান্য টাকায় পুরো মাস চালানো তো দূরের কথা, 1 সপ্তাহের পারিবারিক খরচ মেটানোও প্রায় অসম্ভব। এর সাথে যুক্ত আছে প্রতিনিয়ত বাড়তে থাকা ঘর ভাড়া, বিদ্যুৎ বিল এবং ঔষধের খরচ। এই তীব্র অভাবের কারণে অনেক প্রবীণ পেনশনভোগীকে আজ তাদের সন্তানদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, যা তাদের আত্মসম্মানে দারুণভাবে আঘাত হানে। পে কমিশন এই রূঢ় এবং করুণ বাস্তবতাকে অত্যন্ত সহমর্মিতার সাথে উপলব্ধি করেছে। তাই তারা এই নিম্ন আয়ের পেনশনভোগীদের মাসিক পেনশন 1 লাফে দ্বিগুণ করার মতো একটি অত্যন্ত সাহসী এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হলে যিনি বর্তমানে 9,000 টাকা পেনশন পান তিনি পাবেন 18,000 টাকা, আবার যিনি 15,000 টাকা পান তার পেনশন হবে 30,000 টাকা। এই শতভাগ বৃদ্ধি তাদের জীবনে যে কতটা বড় স্বস্তি নিয়ে আসবে তা কেবল তারাই জানেন। এর ফলে তারা আর কারো বোঝা হয়ে থাকবেন না, বরং নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারবেন। দ্বিতীয় শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে সেই সব মধ্যম আয়ের পেনশনভোগীদের যারা বর্তমানে 20,000 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। এই শ্রেণীতে মূলত সেই সব
মানুষ রয়েছেন যারা সরকারের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা ছিলেন। তারা হয়তো কোনো প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে সারা জীবন শিক্ষকতা করেছেন, হাসপাতালে মুমূর্ষু রোগীর নার্সিং সেবা দিয়েছেন, সরকারি অফিসে হিসাবের খাতা রক্ষা করেছেন অথবা মাঠ পর্যায়ে কৃষি বা সমবায় অফিসে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তাদের একটি বড় অংশ মফস্বল শহর বা গ্রামাঞ্চলে থেকে সৎভাবে জীবন কাটিয়েছেন। তাদের পেনশনের অঙ্ক খুব কম না হলেও বর্তমানের আকাশছোঁয়া মূল্যস্ফীতির কারণে তা আর পর্যাপ্ত থাকছে না। বিশেষ করে যারা বিভাগীয় শহর বা ঢাকা শহরে বসবাস করেন, তাদের জন্য ৩০,০০০ টাকা পেনশন দিয়ে পুরো পরিবার চালানো হিমশিম খাওয়ার মতো বিষয়। কেবল একটি মাঝারি মানের বাসার ভাড়াই চলে যায় ১৫,০০০ টাকা। বাকি টাকা দিয়ে পরিবারের খাবার এবং ঔষধের খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। এই শ্রেণীর মধ্যবিত্ত মানুষদের সামাজিক মর্যাদা রক্ষায় কমিশন তাদের জন্য ৭৫% পেনশন বৃদ্ধির সুপারিশ করেছে। এর ফলে ২৪,০০০ টাকা পেনশন পাওয়া একজন মানুষ এখন ৪২,০০০ টাকা পাবেন এবং ৩৬,০০০ টাকা পাওয়া ব্যক্তি ৬৩,০০০ টাকা পাবেন। এই বিশাল বৃদ্ধি তাদের জীবনযাত্রার মানকে এক ধাক্কায় অনেক উপরে তুলে দেবে। তৃতীয় শ্রেণীতে রাখা হয়েছে উচ্চ আয়ের পেনশনভোগীদের, যারা মাসে ৪০,০০০ টাকার উপরে পেনশন পান। এরা মূলত সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা সচিব পর্যায়ের মানুষ ছিলেন। তাদের অভিজ্ঞতা এবং পদের গুরুত্ব অনুযায়ী তারা ভালো পেনশন পেলেও তাদের জীবনযাত্রার খরচও অনেক বেশি। তাদের জন্য ৫৫% হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর ফলে ৬০,০০০ টাকা পেনশন পাওয়া একজন কর্মকর্তা এখন ৯৩,০০০ টাকা পাবেন। এই স্তরভিত্তিক বণ্টন ব্যবস্থার মাধ্যমে কমিশন নিশ্চিত করতে চেয়েছে যে রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ সুষম বণ্টন হচ্ছে এবং সবচেয়ে অসহায় মানুষটি সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা নিয়ে কমিশনের সুপারিশটি ছিল সবচেয়ে বেশি মানবিক। বার্ধক্য এমন একটি সময় যখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো জটিল সমস্যাগুলো শরীরে স্থায়ী বাসা বাঁধে। ৭০ বছর পার হলে অধিকাংশ মানুষের মাসে অন্তত ১০ থেকে ১৫,০০০ টাকার ওষুধ লাগে। বর্তমানে সামান্য চিকিৎসা ভাতা দিয়ে এর কিছুই হয় না। পে কমিশন তাই বয়সভিত্তিক চিকিৎসা ভাতার প্রস্তাব করেছে। যাদের বয়স ৭৫ বছরের বেশি তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নিয়মিত ডাক্তার দেখানো এবং ইনসুলিন বা দামি ওষুধগুলো নির্বিঘ্নে কিনতে পারেন। অন্যদিকে পারিবারিক পেনশনভোগী অর্থাৎ যারা স্বামী মৃত্যুর পর পেনশন পাচ্ছেন, তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে, যা তাদের অসহায়ত্বের সময়ে একটি বিশাল রাষ্ট্রীয় ঢাল হিসেবে কাজ করবে। কর্মরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এবারের স্কেল একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। নবম বেতন স্কেলে সবচেয়ে নিচের ২০তম গ্রেডের একজন নতুন কর্মচারীর মূল বেতন ধরা হয়েছে ২০,২৫০ টাকা, যা বর্তমানে মাত্র ৮,৫০০ টাকা, অর্থাৎ ২.৫ গুণেরও বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত ভাতা যোগ করলে একজন নতুন অফিস সহায়ক বা পিয়নের মাসিক বেতন দাঁড়াবে প্রায় ৩৫,০০০ টাকা। এই বেতন কাঠামো কার্যকর হলে মেধাবী তরুণরা বেসরকারি খাতের মুহে না পড়ে সরকারি চাকরিতে দেশ সেবায় এগিয়ে আসবে। কমিশন এই সুপারিশমালা তৈরি করতে দেশের ৫০টিরও বেশি জেলা সফর করেছে, প্রান্তিক কর্মচারীদের সাথে কথা বলেছে এবং প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আজ বিকেলে কমিশনের সকল সদস্য তাদের এই ঐতিহাসিক এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনটি নিয়ে সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিশেষ বৈঠকে বসবেন এবং তার হাতে এই স্বপ্নের প্রতিবেদনটি তুলে দেবেন। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনটি গ্রহণ করে তা অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবেন দ্রুত পর্যালোচনার জন্য। সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী ৩ সপ্তাহের মধ্যে সরকারি গেজেট প্রকাশিত হবে এবং সম্ভবত আগামী এপ্রিল বা জুলাই মাস থেকে দেশের প্রায় ১৫ লাখ কর্মরত এবং ৬ লাখ পেনশনভোগী এই বৈপ্লবিক সুবিধার আওতায় আসবেন। এটি কেবল একটি আনুষ্ঠানিক কাগজ নয়, বরং এটি রাষ্ট্রের প্রতিটি সেবকের প্রতি সরকারের সর্বোচ্চ কৃতজ্ঞতা এবং ভালোবাসার এক অনন্য নিদর্শন, যা দেশের ১ কোটি মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।